টানা আমরা দেখতে পেয়েছি বুধ বৃহস্পতি শুক্রবার এই 3 দিন ধরে কিন্তু এই যে যুদ্ধের আবহ, পাকিস্তান যে হামলা চালাচ্ছে তার পাল্টা প্রত্যাঘাত চালাচ্ছে ভারত। কিন্তু তার পাশাপাশি এই বিষয়টি আজকের সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেওয়া হলো ভারতের পক্ষ থেকে যে ভারত কিন্তু যুদ্ধ চায় না, অথচ পাকিস্তান তারা যে এসকেলেশন সেটা কিন্তু ধাপে ধাপে ক্রমশই বাড়াতে চাইছে। কিভাবে দেখছেন? দেখো স্বর্ণালী, পরপর 3টে দিন যেভাবে আমরা ঘটনা প্রবাহ চলে এবং যেভাবে কলকাতা টিভি সেটার অসাধারণ কভারেজ করেছে, সেখানে কিন্তু একটা জিনিস ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, যেটা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে, ভারতীয় সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে এবং তার কনফার্মেশন ভারত সরকার দিচ্ছে, যে পাকিস্তানও কিন্তু একটা বিস্তৃত এলাকা জুড়ে ড্রোন মানে প্রযুক্তির মাধ্যমে একটা হামলার চেষ্টা, তারা সেটা থেকেও কিন্তু নিরস্ত 3 দিনে হয়নি। কিন্তু পাকিস্তান বারবার ব্যর্থ হচ্ছে, তার কারণ ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে তাদের যে ড্রোন হামলার যে প্রচেষ্টা সেগুলোকে নিরস্ত করতে সক্ষম হয়েছে। এবং বিক্রম মিস্ত্রি যেটা স্পষ্ট করে দিলেন, যে যেমনটা তুমি বললে স্বর্ণালী, যে আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ আমরা চাই না, এবং গোটা আন্তর্জাতিক দুনিয়ার কাছে কিন্তু ভারত এই মুহূর্তে বরং একটা ভিকটিম স্ট্যাটাস পেয়েছে। আমরা মানবাধিকার লঙ্ঘন করিনি, আমরা পাক অকুপাইড মানে পাক অধিকৃত কাশ্মীরে সেখানে কিন্তু আমরা কোনো নিরীহ গ্রামবাসীর ওপর কোনো রকম হামলার একটাও নিদর্শন পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে মানে আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক দুনিয়ার কাছে যেটা সবসময় পাকিস্তান করে থাকে সেটা করে উঠতে পারেনি। এবং যুদ্ধ কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তার কারণ যুদ্ধ তখনই হবে যখন ভৌগোলিক সার্বভৌম রাষ্ট্রের যে ভৌগোলিক সীমানা, অর্থাৎ যেটা নিয়ন্ত্রণ রেখা তথা আন্তর্জাতিক সীমানা, এলওসি লাইন অফ কন্ট্রোল আর আইবি ইন্টারন্যাশনাল বর্ডার, সেটা অতিক্রম করে যদি এই এখনো পর্যন্ত কিন্তু স্থল সেনা স্বর্ণালী, আমাদের স্থল সেনা বাহিনী, তাদেরকে কিন্তু আমরা দেখিনি মার্চ করে তারা ঢুকে পড়ছে, বা সুতরাং সেভাবে দেখতে গেলে কিন্তু না ঢুকে হট পারসিউটের ক্ষেত্রেও অনেক সময় ঢুকে গিয়ে স্থল সেনা আবার চলে আসে, এমনটাও কিন্তু হয়নি। যেটা হয়েছে যে সারফেস টু এয়ার, এয়ার টু সারফেস, এটা কিন্তু সীমানার মধ্যে থেকে সুনির্দিষ্ট লক্ষ্য বা টার্গেট স্থির করে জঙ্গি ঘাঁটিকে নির্মূল করা হয়েছে। শুরু করেছে পাকিস্তান, এবং এই অধ্যায়ে পাকিস্তানই শুরু করেছে, এবং সেখানে তারা বলেছে যে পাকিস্তান সরকার করেনি, অথচ নন স্টেট অ্যাক্টরকে, স্টেট স্পন্সর্ড নন স্টেট অ্যাক্টর, সেটাও কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসী হয়ে যায়। এবং এরকম একটা অবস্থায় আমরা গতকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, এবং জায়গাগুলোর নামও ভারতীয় সেনা সূত্র থেকে বলে দেওয়া হয়েছে, যে বারামুলা, শ্রীনগর, অবন্তিপোরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফজলিকা, লালগড় জাট্টা, জয়সলমীর, বারমের, ভুজ, কুয়ারবেট, অমৃতসর ও লাখি নালায় পাক ড্রোন হামলা চালিয়েছিল, এবং সেই হামলায় তারা সফল হয়নি, কেননা ভারতীয় সেনাবাহিনী তৎপর। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, যে পাক সেনাবাহিনীও কিন্তু শুধু লাইন অফ কন্ট্রোল নয়, গুজরাট সে সীমান্ত, যে কারণে গুজরাটের যে সীমান্ত এবং যেখানে কচ্ছ যে এরিয়া, কচ্ছ সেই উপত্যকা এবং সেই যে সীমানা, সেখানেও আমরা একদম প্রস্তুত আছি যুদ্ধের জন্য। এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয়নি, কিন্তু এখন সবটাই নির্ভর করছে পাকিস্তানের যে অ্যাটিচিউড, যে অ্যাপ্রোচ, এটাতে যদি রণে ভঙ্গ পাকিস্তান না দেয়, তাহলে পাকিস্তান শেষ হয়ে যাবে, এবং এটা আত্মঘাতী পাকিস্তানের ইতিহাস রচনা হবে। বালুচিস্তানটা হাতের বাইরে চলে গেছে, এবং সেখানে বালুচ জঙ্গি শুধু নয়, ইরানি জঙ্গি, আফগান জঙ্গি, সমস্ত পরিস্থিতিটাই একটা ঘোরালো হয়ে গেছে। এবং সেখানে ভারতের 26টা শহরকে পাকিস্তান নিশানা করছে, যে পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষেত্রেও তাদের অবস্থা তথৈবচ, এবং তারা যে F-16 যে ব্যবহার করেছে তার জন্যও তারা বিপদে পড়েছে। তবে এখানে একটাই মানে চিন্তার বিষয়, যে এই পরিস্থিতির মধ্যেও যদি তারা IMF এর থেকে ঋণ, মানে সেখানে যদি আমেরিকা সবুজ সংকেত দিয়ে দেয়, এবং এত কিছুর পরেও যদি ট্রাম্প প্রশাসন বলে
যে এখানে আমাদের কিছু বক্তব্য নেই, আমরা এসবের মধ্যে নেই, তোমরা যা ইচ্ছে তাই করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা আরো জটিল আকার ধারণ করবে। তবে ভারতও কিন্তু আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে আমরা কোনো মধ্যস্থতাকারী চাই না। অতীতে কার্গিলেও কিন্তু আমেরিকার মধ্যস্থতা হয়েছিল, 65 সালের যুদ্ধেও কিন্তু সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতা হয়েছিল। এবারে কিন্তু ভারত লড়ছে এবং কূটনীতিও, সমরনীতি এবং কূটনীতি দুটোই ভারত স্বাধীনভাবে করছে, এবং তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, ইসরায়েল, এমনকি সৌদি এবং ইরানেরও বিদেশ মন্ত্রী এসেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কূটনৈতিক যে প্রক্রিয়া জয়শঙ্করের নেতৃত্বে যেটা মোদী সরকার করছে, সেটাতেও কিন্তু কোনো একেবারে উইথড্রল মোডে কিন্তু ভারত নেই। ভারত কিন্তু কূটনীতির পথেই, ইভেনচুয়ালি কূটনীতির পথে গিয়ে সমাধান করতে চাইছে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান খুব বড় ভূমিকা কিন্তু ভারতের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে অবশ্যই ভারত একদিকে যেমন যোগ্য জবাব দিচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য, সেই সাফল্যও কিন্তু পাচ্ছে। কিন্তু যেমনটা আপনি বলছিলেন যে পাকিস্তান যেভাবে তাদের যে এই মানসিকতা, অর্থাৎ তারা কিন্তু একটা যুদ্ধ চাইছেই বলেই মনে হচ্ছে, সেক্ষেত্রে পাকিস্তান ঠিক কি প্রমাণ করতে চাইছে? তবে একেবারে, কারণ এটা আত্মঘাতী। এখন যাত্রীবাহী বিমান, এটা যদি একটা মানব বোমার মতো করে ব্যবহার করা হয়, তাহলে এরপর তো আর কিছু বলার থাকে না। মানে এখানে তো পাকিস্তানের যে নাশকতামূলক কাজকর্ম, মাঝে মাঝে আমার এখন মনে হচ্ছে যে পাকিস্তান যে 4টে যুদ্ধ ভারতের সঙ্গে হয়েছে, অর্থাৎ 47, 65, 71 এবং কার্গিল যদি ধরা হয়, 4টে যুদ্ধ, এই প্রত্যেকটা যুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত নানানভাবে সিজফায়ার হয়েছে। কোন কোন ক্ষেত্রে সিজফায়ারও তো হয়েছে, কিন্তু এটা সত্ত্বেও পাকিস্তান পিছু হটেছে, পাকিস্তান পরাস্ত হয়েছে। 4টে যুদ্ধের একটাতেও কিন্তু পাকিস্তান জয় হয়েছে এটা পাকিস্তান দাবি করতে পারেনি। এমনকি কার্গিলের ক্ষেত্রেও আমরাই তো, ভারতই কার্গিল বিজয় দিবস পালন করে, এবং সেক্ষেত্রে আমরা সবাই জানি যে কিভাবে পাক সেনারা পিছু হটেছিল এবং একটার পর একটা শৃঙ্গ, সেই সময় টাইগার হিল থেকে শুরু করে সমস্ত শৃঙ্গ ভারতীয় সেনারা কিভাবে দখল করেছিল। সুতরাং ভারতীয় সেনাবাহিনীর কাছে কনসিস্টেন্টলি পাকিস্তানের সেনাবাহিনীর এই ধারাবাহিক পরাজয়ের গ্লানি, তাদের ক্ষেত্রে যে ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স, মানে ডিপ্লোম্যাটিক ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটা তৈরি করেছে, সেই কূটনৈতিক মানে আর কি যন্ত্রণা, সেটার জন্যই জিয়াউল হক যখন ছিলেন, তিনি কি করেছিলেন, তিনি বলেছিলেন যে প্রক্সি ওয়ার শুরু করো, আসল যুদ্ধে তো জিততে পারছি না, সুতরাং প্রক্সি ওয়ার, সেটা একটা ছায়া যুদ্ধ, সেখানে ভারতের নিরীহ মানুষকে হত্যা করো, সেখানে এয়ারপোর্টে গিয়ে উড়িয়ে দাও, সেখানে তুমি স্টেশন উড়িয়ে দাও, ভিআইপি বাড়ি, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, যেমন পার্লামেন্টে অ্যাটাক করা হয়েছিল। এগুলোতে কিন্তু আসল যুদ্ধ নয়, কিন্তু পাকিস্তান ঘুর পথে কাশ্মীর এবং উত্তর পূর্বাঞ্চলেও অপারেশন টোপাক হয়েছিল, এবং সেক্ষেত্রে এই ধরনের যে ছায়াযুদ্ধ, যেটা জিয়াউল হকের বলা হয় যে এ থিওরি অফ 1000 কাটস, অর্থাৎ ভারতকে আমি 1000টা টুকরো টুকরো করে দেবো ভারতকে। এখন মনে হচ্ছে যে এবারের যুদ্ধেও কিন্তু পাকিস্তান সরাসরি যুদ্ধে পরাস্ত হয়ে, সরাসরি সম্মুখ সমর যেটা, সেই কারণে এখন যে পথে ড্রোন ব্যবহার করে একটা নিরীহ মানুষের ওপর, এবং কাশ্মীরও প্রথম ঘটনাটা তো তাই, পর্যটকদেরকে তুমি আক্রমণ করলে, সেটা তো একটা মানে ভীরু কাপুরুষ দৃষ্টিভঙ্গি না পাকিস্তানের দিক থেকে। এবং আইএসআই এবং যেখানে বলা হয় যে একটা হক মোল্লাতন্ত্র, যারা একদম ইসলামের নাম অপব্যবহার করে, তারা সন্ত্রাসকে ইসলামের সাথে যুক্ত করে, তারা উদ্বুদ্ধ করে জিহাদিদের। এবং সেক্ষেত্রে কিন্তু কাশ্মীরে যখন পর্যটন হচ্ছে, শিল্প হচ্ছে, এত টাকার রাজস্ব আসছে, সেইটাকে হজম করতে না পারার ফলে পাকিস্তান কিন্তু ঘুর পথে যেভাবে এটা 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 যতটা না সরাসরি একটা যুদ্ধে আবহ, তার থেকে বেশি কিন্তু এটা এক ধরনের প্রক্সি ওয়ারেরই একটা এক্সটেনশন। এবং এর ফলে যেটা হয়েছে, ভারত কিন্তু যখন সমুচিত জবাব দিয়েছে, তখন পাকিস্তানের পক্ষে এই যে পাকিস্তানের মুনির এই যে পিছু হটছে না বা হটলো না, তাকে নিয়ে এখন পাকিস্তানের এস্টাবলিশমেন্টের মধ্যে গোলমাল। নওয়াজ শরীফ মনিরকে একেবারেই এন্ডোর্স করছে না, যুদ্ধ থামিয়ে দিয়ে একটা কূটনৈতিক আলোচনার আবহ কিন্তু পাকিস্তানের এস্টাবলিশমেন্টের একটা বড় অংশ, খোদ প্রধানমন্ত্রী চাইছেন। কিন্তু এইরকম একটা সময় যেটা যেমনটা হয়ে থাকে, অতীতেও তো নওয়াজ শরীফকে পারভেজ মোশাররফ মেনে নেয়নি তার লাইনকে, ঠিক সেই একইভাবে এখন মুনির কি করবে? মুনির রাজনৈতিক এস্টাবলিশমেন্টকে ফেলে দিয়ে একটা
ওদের অভ্যন্তরীণ যে সেনার লড়াই, সেই সেনার লড়াইতে মনির জিতবে না অ্যান্টি মনির গ্রুপ জিতবে, সেগুলোর উপরেও ভারত পাকিস্তানের যে যুদ্ধ কতদিন চলবে তার ভবিষ্যৎ নির্ভর করছে। এবং কার্গিলের যুদ্ধও কিন্তু আমি দেখছিলাম যে প্রায় 3 মাস ধরে চলেছে, 2 মাস আর একটু বেশি, তো বোধহয় 70-80 দিন। এখন এই যে দীর্ঘ সূত্রিতাটা যুদ্ধের, এটা প্রত্যেক দিন কার্গিলের যুদ্ধের সময় যখন বিক্রম হতো, জেনারেল বিক্রম সিং যিনি পরে আর্মি চিফ হয়েছিলেন, তিনি আর জাসসাল বিদেশের মুখপাত্র ছিল বিদেশ মন্ত্রকে, তারা দুজনের একটা যৌথ ব্রিফিং হতো। প্রত্যেক দিন ভাবতাম যে আজকে এতগুলো শৃঙ্গ দখল হয়ে গেছে, এইবারে তাহলে কাল থেকে আর যুদ্ধটা হবে না, পাকিস্তান নিশ্চয়ই এবারে পিছু হটবে। এই করতে করতে 20 দিন চালিয়েছিল। এখন সেটাই ভয় হচ্ছে যে পাকিস্তানের একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক সমস্যা, যে পাকিস্তানের এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সে এটা যুদ্ধের প্রকৃত যোদ্ধার পরিচয় নয়, কিন্তু নানান ভাবে একটা ওয়ার হিস্টেরিয়া, সেই ওয়ার হিস্টেরিয়াকে যদি পাকিস্তান জারি রাখতে চায় এবং সেক্ষেত্রে ভারতকে যদি বাধ্য হতে হয় যে একটা আরো বৃহত্তর যুদ্ধে যেতে, তাহলে সেটা কিন্তু আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। কোনো দেশই, যেটা বিক্রম মিশ্রিও ক্লিয়ার করে দিয়েছে, যে আমরা কিন্তু যুদ্ধ চাইছি না, আমরা বাধ্য হচ্ছি। সুতরাং স্বর্ণালী, আমার মনে হয় এখন এই পরিস্থিতিটা এবং প্রযুক্তিগত ভাবেও কিন্তু আমরা অনেক এগিয়ে রয়েছি। একেবারে। এবং এখানেই আরো একটা প্রশ্ন উঠে আসছে জয়ন্তদা, যে পাকিস্তানের আপনি যেমনটা বলছিলেন, একদিকে যেমন ভারতের পক্ষ থেকে যোগ্য জবাব পাচ্ছে, সেই প্রত্যাঘাত পাচ্ছে, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ যে অবস্থা, অর্থাৎ বিএল এর পক্ষ থেকে যেভাবে আমরা দেখেছি একাধিক জায়গায় হামলা চালানো হচ্ছে, একেবারে গৃহযুদ্ধের পরিস্থিতিও। কিন্তু এর মধ্যে একটা দেশ কিভাবে যুদ্ধ চাইতে পারে? তবে একেবারে 400টা ড্রোন ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে 400টা ড্রোনকে ধ্বংস করেছে, এই প্রতিহত করেছে একদম। এখন কথাটা হচ্ছে যে এটাতে পাকিস্তানের লাভটা কি হচ্ছে? এটা তো হাতে রইল পেন্সিল, সুকুমার রায়ের কবিতার লাইন। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে পাকিস্তানের এই যুদ্ধ মনস্তত্ত্ব হতে পারে যে অনেক সময় অভ্যন্তরীণ লড়াইয়ে একটা ডেসপারেশন আসে এবং পাকিস্তানের মানুষ একটা গণবিদ্রোহের পথে চলে যেতে পারে। তাকে ভারত বিরোধিতার তাস, এই যুদ্ধের তাস পাকিস্তান বারবার অতীতে ব্যবহার করেছে। সেই তাসটাকে ব্যবহার করে পাকিস্তান তার শেষ হয়ে যাওয়া, তার রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখা, কেননা বালুচিস্তান হাতের বাইরে চলে যাচ্ছে। এখন এইরকম একটা পরিস্থিতিতে এরপরে পাক অধিকৃত কাশ্মীরটাও যদি পাকিস্তানকে হারাতে হয়, সেদিনও আর বেশি দূরে নয়। আজকে যেভাবে যুদ্ধ চলছে সেটা পাকিস্তান যদি বুঝতে না পারে, পাকিস্তানকে কিন্তু আমার মনে হয় আন্তর্জাতিক কূটনীতিক যারা প্রতিনিধিত্ব করছেন, আমেরিকা, ইউকে, যারা যারা এখানে আসছেন, ইন্টারাকশন হচ্ছে, তারা ভারতের কাছ থেকে কি জানতে চাইছে যে তোমরা কেন এটা করলে, কেন এটা করছো? ভারত বলছে যে আমরা এই কারণে করলাম, পেহেলগাঁও থেকে শুরু করে, অর্থাৎ জেনেসিসটা জয়শঙ্কর জানাচ্ছে। তখন তারা কি বলছে? তারা বলছে যে যুক্তিসঙ্গত, এস্টাবলিশড ফ্যাক্ট, মানবাধিকার লঙ্ঘন হয়নি, কোন রকম আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা হয়নি, টেরিটরির সব ঠিক আছে, কিন্তু এটা না হয় বাঞ্ছনীয়, সুতরাং ডিএসকালেশনের পথে তোমরা যেতে অনুরোধ করছি। সবাই তাই করছে, কিন্তু এই জিনিসটা পাকিস্তানের ওপরে চাপ সৃষ্টি করে আন্তর্জাতিক দুনিয়া, ট্রাম্প, শি, পুটিন, এটা আমার একটা প্রশ্ন যে তারা কেন পাকিস্তানের টুটি চিপে ধরে যুদ্ধটাকে বন্ধ করতে বাধ্য করছে না? এই প্রশ্নের উত্তর আমার কাছে এই মুহূর্তে নেই, কারণ এটা আমি প্রতি মুহূর্তে ভাবছি। কিন্তু স্বর্ণালী, একটা জিনিস পরিষ্কার, যে যুদ্ধ থামার সম্ভাবনা, তার উপরে পাকিস্তানের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাকিস্তানের উপর ওটা নির্ভর করছে। একেবারে। জয়ন্তদা, আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে এই যে আমরা দেখেছি একেবারে যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়ার কথা কিন্তু প্রধানমন্ত্রী প্রথমেই বলেছিলেন, এবং তারপরেই আমরা দেখেছি একের পর এক যে সাফল্য, একের পর এক যে প্রত্যাঘাত, সেখানেই পাকিস্তানের সঙ্গে যে এই জঙ্গি সংস্রব, সেই বিষয়টিও কিন্তু বারংবার উঠে আসছে। এই ভারতের পক্ষ থেকে যে সাংবাদিক বৈঠক করা হচ্ছে, সেটাও কি পাকিস্তানের যে একটা অবস্থান, সেই অবস্থান ঠিক কোথায় নিয়ে যাচ্ছে একেবারে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে? জঙ্গি এবং সন্ত্রাসবাদ, এটা পাকিস্তান হলো তার আতুড়ঘর, এবং সেখানে পাকিস্তান যতই বলুক যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, কিন্তু আপনি আচরি ধর্ম, মানে আমি নিজের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় বড় কথা বলছি, ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলছি যে ভারত পাকিস্তানের মধ্যে ঢুকে সন্ত্রাস করছে, এটা তো পাকিস্তান বলে, এটা তো চীনের কাছেও নালিশ জানিয়েছে এবং সিকিউরিটি কাউন্সিল অব্দি গড়িয়েছিল, এবং সেখানে কিন্তু পাকিস্তান প্রমাণ করতে পারেনি যে ভারত তাদের বিরুদ্ধে সন্ত্রাস করছে।
কিন্তু পাকিস্তান যে আতুরঘর সেটা সব থেকে বড় প্রমাণ হয়ে গেছে যখন লাদেনের আশ্রয়কারী রাষ্ট্রও কিন্তু ছিল পাকিস্তান, এবং যখন ওবামা তার বিরুদ্ধে যে অভিযান করেছিল তখন কিন্তু পাকিস্তানকে কনফিডেন্সেই নেওয়া হয়, অর্থাৎ পাকিস্তানকে বলে যদি করতে যেত তাহলে কিন্তু পাকিস্তান সেখানে পালানোর পথ করে দিত। যে কারণে কিছুটা অংশ জানানো হলেও একদম অপারেশনাল ডিটেলস সেটা কিন্তু সিআইএ বা এফবিআই তারা কিন্তু জানায়নি। এখন এই রকম ভাবে আমরা বলতে পারি, তুমি যে প্রশ্নটা করছো, জয়সে মোহাম্মদ, লস্করে তৈবা এবং এই গোটা ভারতের মধ্যে যখন বম্বেতে যেটা হয়েছিল, বম্বে ব্লাস্ট, দাউদ ইব্রাহিমকে প্রোটেকশন দিয়ে আজও পাকিস্তান রেখেছে, এবং আমেরিকা যাকে টেররিস্ট ঘোষণা করেছে। দাউদ শুধু ক্রিমিনাল নয়, দাউদ আজকে কিন্তু ঘোষিত বিশ্ব সন্ত্রাসবাদীদের তালিকায় আছে, আমেরিকা করেছে, কিন্তু কে প্রোটেকশন দিয়ে রেখেছে? পাকিস্তান রেখেছে। সুতরাং পাকিস্তান মুখে বলে যে আমরা এটা স্টেট অ্যাক্টর নয়, নন স্টেট অ্যাক্টর, কিন্তু তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। বরং বাংলাদেশ থেকে ডিপোর্টেশন হয়েছিল কত জঙ্গি, পাকিস্তান থেকে কোনো ভারত বিরোধী জঙ্গিকে পাকিস্তান 47 সালের পর থেকে আজ পর্যন্ত ডিপোর্ট করেছে। বড় আমরা আজহার মাসুদকে ফেরত দিয়েছি, বাধ্য হয়ে দিয়েছি অমৃতসরের হাইজ্যাকের পর, কিন্তু ওরা কোনো জঙ্গিকে আমাদের হাতে ফেরত দিয়েছে? সুতরাং এই পরিস্থিতিতে জঙ্গি, সন্ত্রাসবাদ এবং পাকিস্তান সমার্থক শব্দ, এটা নিয়ে কোনো রকম ভারতের দিক থেকে কোনো সংশয় নেই। সুতরাং এটা পাকিস্তানকে মানে শুধু কথা বলে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি পাকিস্তান নির্মূল করে দেবে এমনটা ভাবাটা মানে এটা 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 হতে পারে না। স্বর্ণালী, একেবারেই জয়ন্ত, অবশ্যই আমাদের এই পরিস্থিতির দিকে তো নজর থাকবে এবং এর পরবর্তীতে পরিস্থিতি ঠিক কোন দিকে যায় সেই দিকেও নজর থাকবে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনাদের জানিয়ে রাখি, ভারত পাক যুদ্ধের আবহে গঠনমূলক ভূমিকা পালন করতে চায় অন্যদিকে চীন, এবং চীনের এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।